কালকে আমাদের বাসাতে নতুন ভাড়াটিয়া আসবে, বুঝছিস? ঠিক আছে, আসুক, তাতে সমস্যা কি? তোকে বলে দিলাম, না হলে তুই আগের মতো করতে পারিস। ভাড়াটিয়াকে চোর বলে মেরেছিলি। তুমি এখন আগের কথা নিয়ে আছো? এখন ওইসব বাদ দাও তো। ঠিক আছে, দিলাম যা। তবে তোকে যা বললাম সেটা করবি। ঠিক আছে। তারপর আম্মুকে নাস্তা দিতে বললাম। আম্মু নাস্তা দিল। নাস্তা খাচ্ছিলাম, তখন আমার ছোট বোন জান্নাত বলল, তাড়াতাড়ি করে খেয়ে নে, আজকে কলেজে তাড়াতাড়ি যেতে হবে। আমি তোকে নিয়ে যেতে পারবো না, তুই একা চলে যা। না, আমি তোর সাথেই যাব। তুই আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবি। ঠিক আছে, দিব। এখন আমাকে নাস্তা করতে দে। তারপর জান্নাত কিছু বলল না। নাস্তা করে জান্নাতকে নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির দিকে। এবার চলুন আপনাদের আমার পরিচয়টা দেওয়া যাক। আমি সাজ্জাদ, আব্বু আম্মুর বড় ছেলে। আমার একটা ছোট বোন আছে, অনার্স ফাইনাল ইয়ারে পড়ি, এবং জান্নাত ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। পরিচয় দিতে দিতে জান্নাতের কলেজে চলে এলাম। জান্নাতকে কলেজে নামিয়ে দিয়ে বললাম, কলেজ শেষ হলে একা একা বাসায় চলে যাস, আমি নিয়ে যেতে পারবো না। তোকে নিয়ে যেতে হবে না, আমি একাই চলে যাব। তুই যা এখন। বাইক চালু করে কলেজের সামনে থেকে চলে এলাম। একটু পর ভার্সিটি এসে গেলাম। তারপর বাইকটা পার্কিং করে ক্যাম্পাসে গেলাম। গিয়ে দেখি আমার বন্ধু সাকিব এবং রাহাত বসে আছে। তাই আমিও ওদের কাছে গিয়ে বললাম, কিরে তোরা কখন এসেছিস? আমাকে তো একবারও কল করলি না। আমরা এইমাত্র এসে এখানে বসলাম, কিন্তু তোর আজকে আসতে এত দেরি হলো কেন? জান্নাতকে ওর কলেজে ছেড়ে আসতে আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে বসে থাকবি কেন? চল ক্লাসে যাই। চল যাওয়া যাক। তারপর সকলে মিলে ক্লাসে এলাম। একটু পর স্যার এলো, এসে ক্লাস করাতে লাগলো। একে একে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। আমরাও সকল ক্লাস করে বাইরে এলাম। ক্যাম্পাসের ভেতর দিয়ে হাঁটছি, তখন সাকিব বলল, দোস্ত, আমার একজনকে খুব পছন্দ হয়েছে, তুই কি ওকে পটাতে সাহায্য করবি? সাকিবের এমন কথা শুনে আমি এবং রাহাত সাকিবের দিকে তাকালাম, কারণ এর আগে সাকিব এইসব কথা আগে বলেনি। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? বল, সাহায্য করতে পারবি কিনা? কিন্তু তুই তো বলেছিলি যে তুই কোনোদিন প্রেম করবি না, তাহলে এখন এই কথা বলছিস কেন? ওসব কথা ভুলে যা। এখন বল, ওকে কিভাবে পটাবো? সেটা পরে বলছি, আগে বল মেয়েটাকে যাকে তুই ভালোবাসিস। ওই দেখ, ক্লাস থেকে বের হচ্ছে। বলে সাকিব ওর হাত দিয়ে একটা মেয়ে দেখিয়ে দিল। আমি মেয়েটাকে চিনি। মেয়েটা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, নাম পপি। কিরে, এত তাকিয়ে কি দেখছিস? তাকিয়ে দেখলাম ও কিভাবে পড়বে। হ্যাঁ, বল না, ওকে কিভাবে পটাবো? হ্যাঁ, তাহলে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবি, ঠিক আছে? রাহাত, তুইও শোন, তোর কাজে লাগতে পারে। আরে এত কথা না বলে বল কিভাবে কি করব। শোন তাহলে। আমি ওর দিকে তাকিয়ে থেকে বুঝলাম ওকে কিভাবে পটাবি সেটা আমি জানি না। কথাটা বলে ওদের দিকে তাকালাম, দেখলাম ওরা দুইজন বলদের মতো মুখ বানিয়ে দাঁড়িয়ে আছে। তাই আমি বললাম, তোরা এইভাবে তাকিয়ে আছিস কেন? না, তোর কাছ থেকে আমার এই বিষয়ে জানতে চাওয়া ভুল হয়ে গিয়েছে। এখন যা করার সব আমাকেই করতে হবে। আমিও আগে থেকে জানতাম সাজ্জাদ এমন কিছু বলবে, তাই ওর কথাতে এত মনোযোগ দেইনি। যেহেতু জানিস তাহলে আমাকে বললি কেন? ভেবেছিলাম তোর কাছ থেকে কিছু পাবো, কিন্তু না। এখন তাহলে থাক তোরা, আমি পপির কাছে যাই। এই বলে সাকিব পপির পেছনে চলে গেল। তাহলে তুই এখানে দাঁড়িয়ে থাকবি নাকি বাসায় যাবি? বাসায় যাব। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, কারণ সাকিব আজকে আর আসবে না। ঠিক আছে, তাহলে চলে যাওয়া যাক। তারপর আমরা যে যার বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে এলাম। এসে লাঞ্চ করে রুমে চলে এলাম। এসে দিলাম এক ঘুম। ঘুম ভাঙলো বিকেলবেলা। মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম সাকিবের 3টা মিসড কল। আমি কল দিলাম। সাকিবের নাম্বারে রিং হতেই কলটা রিসিভ করলো। তারপর বলল, কোথায় তুই? তোকে কতবার কল করলাম, ধরলি না কেন? আমি ঘুমিয়েছিলাম, তাই ধরতে পারিনি। এখন বল, কি বলবি? তাড়াতাড়ি করে মামার দোকানে চলে আয়, আমরা সবাই এখানে বসে আছি।
ঠিক আছে তোরা থাক, আমি আসছি। এই বলে কলটা কেটে দিলাম। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে বাইরে এসে সোজা মামার দোকানে চলে গেলাম, যেখানে আমরা বসে আড্ডা দিই। মামার দোকান এসে দেখি সবাই বসে আছে। আমি গিয়ে সোজা সাকিবকে বললাম, আজকে কি পপিকে কিছু বলতে পারলি? না, আজকে ওর দেখা পাইনি, তাড়াতাড়ি করে বাসায় চলে গেছে। তাহলে এখন কি করবি? কি করব? কালকে ওকে ধরবো, তারপর ওর পিছু নিয়ে বাসাটা খুঁজে বের করব। দেখিস পিছু নিতে গিয়ে আবার লোকজনের হাতে মাইর খাস না। এই শহরে এমন কেউ নেই যে আমাকে মারবে, বুঝছিস? সেটা পরে দেখা যাবে। এইভাবে আরো কথা বলে আড্ডা দিতে লাগলাম। রাত 9টার দিকে বাসায় এলাম। বাসায় এসে ডিনার করে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো জান্নাতের ডাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে গেলাম। ভার্সিটি গিয়ে দেখি সাকিব পপির পেছন পেছন ঘুরঘুর করছে। দেখলাম সাকিবের অবস্থা কেমন। সাকিবকে কিছু না বলে রাহাতকে খুঁজতে লাগলাম। একটু পর রাহাতকে পেয়ে গেলাম। তারপর রাহাতকে নিয়ে ক্লাসে গেলাম। সবগুলো ক্লাস শেষ করে বাসায় এলাম। বাসার সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিলাম, তখনই কারোর সাথে ধাক্কা লাগলো। ধাক্কা লেগে দুইজন দুই দিকে গেলাম। কার সাথে ধাক্কা খেলাম সেটা দেখার জন্য তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ যার সাথে ধাক্কা খেলাম সে আর কেউ না, আমার বেস্ট ফ্রেন্ড ছিল এক সময়, কিন্তু এখন আর না। আমি ওর দিকে তাকিয়ে আছি। আমি কিছু বলার আগেই মায়া বলতে শুরু করলো, সাজ্জাদ, তুই হঠাৎ এখানে কিভাবে? এবং এত বছর তুই কোথায় ছিলি? তোকে আমি কত খুঁজেছি সেটা কি তুই জানিস? আমি কোথায় ছিলাম এটা জেনে আপনি কি করবেন, এবং আপনি এখানে কি করছেন? আমরা আজকে এখানে নতুন ভাড়া এসেছি, এবং তুই আমাকে আপনি আপনি করে বলছিস কেন? তো আপনাকে আমি কি বলবো? কেন আমাকে তুই করে বলবি, এবং আগে সেই সকল নাম ধরে ডাকবি? আগে না আমাকে কত কিছু বলে ডাকতি, এখন কিছু বলছিস না কেন? সেই অধিকার আমি হারিয়ে ফেলেছি। কিন্তু তুই এখানে কি করিস? সেটা আপনাকে বলতে যাব কেন? আপনি যেমন ভাড়াটিয়া এসেছেন তেমন ভাবেই থাকবেন বলে দিলাম। বলে ওখান থেকে চলে এলাম। বাসায় এসে আম্মুকে ডাক দিলাম, আম্মু আম্মু। কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? তুমি কাকে বাসা ভাড়া দিয়েছো? আমি সেটা জানি নাকি? বাসা তোর বাবা ভাড়া দিয়েছে, এখন কার কাছে দিয়েছে সেটা আমি জানি না। আরে ভাইয়া, তুই রেগে যাচ্ছিস কেন? বাসা তো মায়া আপুদের পরিবার ভাড়া নিয়েছে। ওদেরকে বাসা ভাড়া কেন দিয়েছে? তাতে কি হয়েছে? মায়া তোর বন্ধু, তাই না? ওরা আসার ফলে তো তোরই ভালো হয়েছে, তাই না? শোনো, যা করেছো সেটা ঠিক করা যাবে না, তবে মায়া যেন আমার রুমে না আসে এটা বলে দিলাম। ঠিক আছে, মায়া আসলে আমি না করে দেব। আমি কিছু বললাম না, কারণ আমি যা বলেছি সেটার বাইরে ওরা কেউ কিছু করবে না। আপনারা ভাবছেন যে মায়াকে আমার পরিবার কেমন করে চিনে, তাই না? আসলে আগে আমরা রাজশাহী থাকতাম, সেখানে আমরা মায়াদের বাসায় ভাড়া থাকতাম। সেখান থেকে আমাদের পরিচয় হয়ে বন্ধুত্ব হয়। পরে একটা সমস্যার কারণে আমরা ওখান থেকে চলে আসি, মায়ার সাথে সকল সম্পর্ক শেষ করে দিয়ে। কিন্তু এত বছর পর আবার ওর সাথে দেখা পাবো সেটা ভাবতে পারিনি আমি। রুমে এসে খাটের উপর শুয়েছিলাম, তখনই নিচ থেকে খাবার জন্য ডাকলো। আমি নিচে গিয়ে খাবার খেয়ে আবার নিজের রুমে চলে এলাম। তারপর ঘুমিয়ে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে আড্ডা দিতে গেলাম। সেখানে গিয়ে দেখি সাকিব এবং রাহাত বসে আছে। আমি ওদের কাছে গেলাম, তখন সাকিব বলল, আজকে তোর বাসায় একটা নতুন মেয়েকে দেখলাম, ওটা কে? তুই তো দেখছি ভালো না, তোর নজর কোথায় গিয়েছে দেখছিস? আমার নজর ঠিক আছে, এখন বল মেয়েটা কে? মেয়েটা হলো মায়া। তোদের মায়ার নামে একটা মেয়ের কথা বলেছিলাম না, ও হলো সে। কিন্তু মায়ার তো রাজশাহী থাকার কথা, এখানে কি করে? আমাদের বাসায় ভাড়া এসেছে। তুই ওদের বাসা ভাড়া দিয়েছিস কেন? আমি নিজেই জানতাম না, সবকিছু আব্বু ঠিক করেছে। আমি যদি আগে জানতাম যে ওরা বাসা ভাড়া নিবে তাহলে ওদের ভাড়া দিতাম না। এখন কি করবি ভাবছিস? দেখি কি করা যায়। মায়া কি তোর সাথে কথা বলতে আসে? আজকে ভার্সিটি থেকে বাসায় যাওয়ার সময় আমার সাথে কথা বলেছিল, কিন্তু আমি তেমন কথা বলতে চাইনি। ওর সাথে কি করবি ভাবছিস? আমি ওর সাথে কিছুই করব না, তার আগে আমি দেখবো মায়া আমার সাথে কি করে। তাই দেখ।
এভাবে আরো নানা কথায় আড্ডা দিতে লাগলাম। সবার সাথে কথা বলতে বলতে কখন যে 9টা বেজে গেছে বুঝতেই পারিনি। সবাইকে বিদায় দিয়ে বাসার দিকে যেতে লাগলাম। একটু পর বাসায় এসে কলিং বেল বাজালাম। একটু পর জান্নাত দরজা খুলে দিল। আমি বাসার ভেতরে গিয়ে অনেক অবাক। রাগ উঠল, কারণ ড্রয়িং রুমের সোফাতে মায়া এবং আমার ছোট বোন এবং ওর বাবা মা বসে আছে। মায়াকে দেখে আমার রাগ উঠল, কিন্তু ওর বাবা মা থাকায় কিছু বললাম না। নিজের রুমের দিকে যাব, তখন মায়ার বাবা বললেন, সাজ্জাদ, কোথায় যাচ্ছ তুমি? আমাদের কি চিনতে পারছো না? চিনব না কেন? অবশ্যই চিনতে পেরেছি। তাহলে আমাদের সাথে কথা বলছো না কেন? আসলে আঙ্কেল, আমি এখন অনেক ক্লান্ত, তাই কথা বলতে চাইছিলাম না। ভেবেছিলাম পরে কথা বলবো। ও আচ্ছা, এখন তো তোমার সবচেয়ে কাছের বন্ধু চলে এসেছে, কথা বলো না কেন ওর সাথে? না আঙ্কেল, কয়েকদিন ধরে একটা কাজের ভেতরে আছি, তাই কারোর সাথে কথা বলি না। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আমি তাদের উত্তর না দিয়ে নিজের রুমে চলে এলাম। তারপর ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি জান্নাত আমার রুমে বসে আছে। আমি ওকে বসে থাকতে দেখে বললাম, তুই এখানে বসে আছিস কেন? তোকে ডিনার করার জন্য ডাকতে এসেছি। আমি যাচ্ছি, কিন্তু তার আগে শোন, মায়ারা এখানে কি করে? মায়া আপুরা আজকে আমাদের এখানে ডিনার করবে, তাই এসেছে। নিজে থেকে এসেছে নাকি? কি বলিস? ওরা নিজে থেকে আসবে কেন? আপু ওদেরকে নিয়ে এসেছে। ঠিক আছে, তুই তাহলে যা, আমি আসছি। তাড়াতাড়ি করে আয়। এই বলে জান্নাত রুম থেকে চলে গেল। একটু পর আমিও নিচে নামলাম খাবার খাওয়ার জন্য। নিচে এসে দেখি খাবার টেবিলে মায়া, জান্নাত, আম্মু বসে আছে। আমিও গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। তারপর আম্মুকে বললাম, আম্মু তাড়াতাড়ি করে খাবার দাও। দাঁড়া, বসে থাক, দিচ্ছি। এতক্ষণ নিজের রুমে কি করছিলি? শুয়েছিলাম, আমার ভালো লাগছিল না, এখন তাড়াতাড়ি খাবার দাও। তারপর আম্মু আমাকে খাবার দিল। ডিনার করছিলাম, হঠাৎ মনে হলো কেউ একজন আমার পায়ে সুরসুরি দিচ্ছে। আমার সামনে মায়া বসে আছে। মায়ার দিকে তাকাতেই দেখি মায়া হাসছে। আমি রাগী চোখে ওর দিকে তাকাতেই মায়া পায়ে সুরসুরি দেওয়া বন্ধ করে দিল। খাবার খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে এলাম। এদিকে মায়ার পরিবার খাবার খেয়ে ওদের ফ্ল্যাটে চলে গেল। রুমে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। সকালবেলা ঘুম থেকে উঠলাম, নাস্তা করে জান্নাতকে নিয়ে বাসা থেকে বের হব, তখন দেখলাম মায়া এবং ওর বোন রাস্তায় দাঁড়িয়ে আছে। জান্নাত ওদের দেখে বাইক থামাতে বলল। আমি বাইক থামালাম। তখন জান্নাত মায়াকে বলল, আপু, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু একটাও রিক্সা পাচ্ছি না। তখনই জান্নাত আমাকে বলল, ভাইয়া, তুই একটু রিক্সা ডেকে নিয়ে আয়। আমি পারবো না, যার রিক্সার দরকার সে খুঁজে নিয়ে চলে যাবে, এবং তুই চুপচাপ বসে থাক, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি বাইক চালু করলাম। বলে বাইক চালু করে এখান থেকে চলে এলাম। জান্নাতকে কলেজের সামনে নামিয়ে দিয়ে দিলাম। জান্নাত বাইক থেকে নেমে আমাকে কিছু না বলে চলে যেতে লাগলো। তখন আমি জান্নাতের হাত ধরে বললাম, তুই কি আমার উপর রেগে আছিস? রাগ করে থাকিস না। তুই তো জানিস আমি মায়াকে দেখতে পারি না। মায়ার সাথে আমার অনেক বড় ঘটনা হয়েছে, যেটা আমি কাউকে বলতে চাই না, কিন্তু এটা আমি তোকে বলবো। তুই আজ বাসায় আসিস, তোকে আমার ঘটনা খুলে বলবো। এবং প্লিজ তুই রাগ করে থাকিস না, তোর রাগ আমার সহ্য হয় না। আচ্ছা, রাগ করবো না, তবে আমার জন্য চকলেট নিয়ে আসতে হবে। ঠিক আছে, নিয়ে আসবো। এখন তাহলে ভেতরে যা। তারপর জান্নাত ভেতরে চলে গেল। আসলে আমি জান্নাতের রাগ, অভিমান, চোখে জল এগুলো দেখতে পাই না। জান্নাত ভেতরে যাওয়ার পর আমি ভার্সিটির দিকে গেলাম। ভার্সিটি এসে বাইকটা পার্কিং করলাম। তারপর ভেতরে এসে সাকিবদের খুঁজতে লাগলাম। একটু পর দেখলাম ওরা গাছের নিচে বসে আছে। আমি ওদের কাছে গিয়ে বললাম, তোরা কখন এসেছিস? এই তো একটু আগে। ও, কি করছিস এখানে বসে? চল হাঁটাহাঁটি করি। চুপ, আমি কোথাও যাব না। এখানে বসে থেকে ভাবছি পপিকে কিভাবে পটাবো। কেন, তুই এখনো পপিকে পটাতে পারিসনি? না রে, এখনো পারিনি। কিভাবে কি করব কিছুই বুঝছি না। তুই এসব বাদ দে, তোর দ্বারা হবে না। তুই চুপ করে থাক, তুই কথা বলিস না। আমিও কিছু বললাম না, চুপ করে থাকলাম। একটু পর সাকিব বলল, ওইটা মায়ের মতো দেখতে না? সাকিবের কথা মতো মেয়েটার দিকে তাকালাম। তারপর অবাক হলাম, কারণ এটা মায়া। কিন্তু মায়া এখানে কি করে এটা তো বুঝতে পারছি না। এটা তো মায়া,
কিন্তু মায়া এখানে কি করে? সেটা আমি কি করে বলবো? তুই যেখানে আমিও সেখানে আছি। এইসব বাদ দে। মায়া এখানে কিসের জন্য এসেছে সেটাও নিজেই ভালো জানে। আমাদের এত ভেতরে যাওয়ার দরকার নেই, বুঝছিস? ঠিক বলেছিস। তাহলে চল ক্লাসে দেওয়া যাক, না হলে দেরি হয়ে যাবে। ঠিক আছে চল। তারপর আমরা ক্লাসে চলে গেলাম। ক্লাসে এসে নিজের জায়গায় বসলাম। একটু পর স্যার এলো, এসে ক্লাস নিতে লাগলো। তখনই হঠাৎ করে ক্লাসে প্রিন্সিপাল প্রবেশ করলো। স্যারের পিছু পিছু আসছে মায়া। মায়াকে দেখে আমার একটু ভালো লাগলো না। আমি ওর দিকে না তাকিয়ে অন্যদিকে তাকালাম। তখন প্রিন্সিপাল স্যার বলতে শুরু করলেন, আজকে তোমাদের সাথে আমি নতুন একজনকে পরিচয় করিয়ে দিতে এসেছি। এই যে দেখতে পাচ্ছ মেয়েটা, ওর নাম মায়া। আজকে থেকে ও তোমাদের সাথে পড়বে। আশা করি তোমরা ওর সাথে পরিচয় হয়ে নিবে। স্যার কথাগুলো বলে চলে গেল। এদিকে মায়া কোথায় বসবে জায়গা খুঁজে পাচ্ছে না। পুরো ক্লাসে শুধু আমার পাশে জায়গা ফাঁকা আছে। এটা দেখে মায়া আমার পাশে এসে বসে পড়ল, যেটা কিনা আমার একদম পছন্দ হয়নি। আমার পাশে বসে মায়া আমার কানে কানে বলল, এত চিন্তা করিস না, আমি তোর পিছু ছাড়ছি না, তুই যতই বাহানা করিস না কেন। মায়ার কথা আমি কি বলবো সেটা ভেবে পেলাম না। মাথায় রাগ নিয়ে বসে থাকলাম। এইভাবে একে একে সবগুলো ক্লাস শেষ করলাম। সব ক্লাসেই মায়া আমাকে অনেক জ্বালিয়েছে। ক্লাসে ছিলাম দেখে আমি কিছু বলিনি। বাইরে এমন করলে একটা উচিত শিক্ষা দিয়ে দিব। ক্লাস থেকে বের হয়ে সাকিব এবং রাহাতের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। বাসায় ঢোকার আগে বাসার পাশে দোকানের বাইকটা থামালাম। তারপর জান্নাতের জন্য চকলেট এবং আইসক্রিম নিলাম। তারপর বাসার ভিতরে ঢুকলাম, কলিং বেল বাজালাম। জান্নাত এসে দরজা খুলে দিল। জান্নাত দরজা খুলে আমার হাতে এসব দেখে অনেক খুশি হলো। জান্নাতকে আমি চকলেট আইসক্রিম দিয়ে নিজের রুমে গিয়ে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি জান্নাত আমার খাটের উপরে বসে আছে এবং চকলেট আইসক্রিম খাচ্ছে। তখন বললাম, তুই তোর রুমে না গিয়ে আমার রুমে কি করছিস? কেন, এই রুমে আসা নিষেধ নাকি? না, তবু তোর রুমে না গিয়ে এখানে কি করিস? তোর এবং মায়াপুর ঘটনা শুনতে এলাম। সেটা বলবো, তার আগে খাবার খেয়ে আসি চল। ঠিক আছে চল। তারপর আমরা খাবার খেয়ে রুমে এলাম। আমার সাথে জান্নাত এলো। এসে বলল, এবার খাওয়া দাওয়া শেষ, এখন বল তোর সাথে কি হয়েছিল। বলছি, তবে তার আগে তুই দরজা লাগিয়ে দিয়ে আয়। এবং তুই এইসব কথা কাউকে কিন্তু বলতে পারবি না বলে দিলাম। ঠিক আছে বলবো না, এখন বল। আচ্ছা, তাহলে এখন বল তুই কি ঘটনা শুনতে চাস? তোদের সম্পর্ক কিভাবে নষ্ট হলো সেটা একটু আমাকে বল। ঠিক আছে তাহলে শোন। তারপর আমি জান্নাতকে বলতে শুরু করলাম, আজ থেকে 5 বছর আগে, তখন আমি এবং মায়া ইন্টার ফাইনাল ইয়ারে পড়তাম। আমরা দুজনে খুব ভালো বন্ধু ছিলাম। তো একদিন সকালে আরামে ঘুমাচ্ছিলাম, তখন হঠাৎ করে আমার ফোন বাজতে লাগলো। ফোনের দিকে তাকিয়ে দেখলাম মায়া ফোন করেছে। মনে মনে বললাম, এত সকালবেলা কল করার কারণ কি সেটা জানার জন্য কল রিসিভ করলাম। তখন ওপাশ থেকে মায়া বলতে লাগলো, কল ধরতে এত দেরি করলি কেন? তুই এত সকাল সকাল কল কেন দিয়েছিস এটা বল। তুই ভার্সিটি যাবি না? যাবো তো, কেন কি হয়েছে? তাহলে কখন যাবি? এখনই রেডি হয়ে আয়, না হলে তো দেরি হয়ে যাবে। সেটা আমি দেখে নিব, এখন তুই কল কেটে দে। দাঁড়া, আমি আসছি, তারপর দেখাচ্ছি। আমি কিছু না বলে কলটা কেটে দিলাম। রোজ সকালবেলা এমন অত্যাচার ভালো লাগে না, আরামে একটু ঘুমটাও পারতে দেয় না। তারপর আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ অনুভব করলাম আমার গায়ে কেমন যেন ভেজা ভেজা লাগছে। তাই আমি চোখ খুলে দেখতে চাইলাম আমার ভেজা ভেজা লাগছে কেন। এটা দেখার জন্য চোখটা খুললাম। সামনে তাকিয়ে দেখি মায়া এবং জান্নাত হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার শরীরের দিকে তাকালাম, দেখি আমার পুরো শরীর ভেজা। তোর ঘুম কি ছেড়েছে নাকি আবার ঘুমাবি? হ্যাঁ, ঘুম পুরোপুরি চলে গেছে। তোদের জন্য তো আমি ঘুম পাড়তে পারি না, তাই না? জানিস যখন তাহলে বলছিস কেন? ভাবলাম তোদের বোধহয় মনে নেই, তাই বললাম। হয়েছে, এবার যা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। তোরা এখন রুম থেকে বের হয়ে যা তাড়াতাড়ি। ঠিক আছে যাচ্ছি। ওরা দুজনে রুম থেকে চলে গেল। আমি বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে এলাম। তারপর নাস্তা করে বাইক নিয়ে বাসা থেকে বের হব। তখন মায়া এসে বাইকে উঠে বসলো। তারপর বলল, তাড়াতাড়ি করে চল, না হলে দেরি হয়ে যাবে। তুই কথা বলিস না? ঠিক আছে বলবো না, এখন তাড়াতাড়ি করে চল। তারপর বাইক চালিয়ে ভার্সিটি চলে এলাম।
এসে বাইকটা পার্কিং করে সবাইকে খুঁজতে লাগলাম। কাকে খুঁজছি ভাবছেন? আমাদের কয়েকজন বন্ধু আছে, তাদের খুঁজছি। এবং মায়া হলো আমার সবচেয়ে কাছের বন্ধু। একটু পর ওদের আমি পেয়ে গেলাম। তারপর আমি এবং মায়া ওদের কাছে গেলাম। আমাদেরকে দেখে আমাদের এক বন্ধু শিহাব বলল, তোদের আসতে এত দেরি হলো কেন? বলিস না, এই যে সাজ্জাদ, ও যেভাবে ঘুম পারে ওকে ঘুম থেকে তুলে আসতে দেরি হয়ে যায়। থাক, হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা তোরা এখানে কথা বল, নেহা আমাকে কি যেন বলবে, আমি ওর সাথে একটু কথা বলে আসি। নেহা আমার সাথে আয়। এই বলে ওরা দুজনে চলে গেল। আমিও ওদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন শিহাব বলল, সাজ্জাদ, আমাদের একটা সাহায্য করতে পারবি? কি সাহায্য বল আমাকে। তুই তো জানিস আমি নেহাকে ভালোবাসি, কিন্তু বলতে পারি না। তাই বলছিলাম কি, তুই যদি ওকে এই চিঠিটা দিয়ে আসতি। আমি ভাবলাম শিহাব যেহেতু পারছে না, তাহলে আমি দিয়ে না হয় সাহায্য করে দেই। তাই বললাম, ঠিক আছে, দিয়ে দিব, তুই চিন্তা করিস না। ধন্যবাদ দোস্ত। একটু পর নেহা এবং মায়া এলো। তারপর মায়া আমাকে বলল, তাহলে চল ক্লাসে যাওয়া যাক। ঠিক আছে চল, ক্লাসের টাইম হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে ক্লাসের দিকে যেতে লাগলাম। ক্লাসে যাওয়ার আগে নেহাকে আমার সাথে আসতে বললাম। নেহা আমার সাথে এলো। তখন আমি নেহার হাতে চিঠিটা দিয়ে বললাম, চিঠিটা বাসায় নিয়ে গিয়ে পড়বে। কিন্তু চিঠিটা কে দিয়েছে? সেটা চিঠি পড়লেই জানতে পারবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে বাসায় গিয়ে পড়বো। তাহলে চলো এখন ক্লাসে যাওয়া যাক। তারপর আমরা ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে আমি মায়ার পাশে বসলাম। মায়ার পাশে বসার পর মায়া আমাকে দেখে ওখান থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বসলো। এটা আমার কাছে কেমন যেন লাগলো, কারণ মায়া আমাকে ছাড়া আর কারো কাছে বসে না। তাহলে আজকে আমার কাছে বসলো না কেন, সেটা পরে জেনে নিব। তখনই ক্লাসের স্যার এলো। একে একে সবগুলো ক্লাস করে বের হলাম। আমার সাথে মায়াও বের হয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, মায়া আমার সাথে বাসায় না গিয়ে রিক্সা নিয়ে বাসায় যেতে লাগলো। আমি ডাকলেও শুনলো না। তাই আমি একা একা বাসায় চলে এলাম। বাসায় এসে মায়াকে অনেকবার কল করলাম, কিন্তু মায়া আমার কল বারবার কেটে দিচ্ছে। আরও কয়েকবার দিলাম, তারপর বন্ধ বলছে। সেদিনকার মতো আর কল দিলাম না। পরের দিন আমার আগেই মায়া ভার্সিটি চলে গেছে। আমিও ভার্সিটি গিয়ে দেখি মায়া একটা ছেলের সাথে বসে থেকে কথা বলছে। তখন আমি মায়ার সামনে গেলাম, গিয়ে বললাম, মায়া তো কি হয়েছে, আমাকে এভাবে ইগনোর করছিস কেন? তুই এখন এখান থেকে যা তো, আমাকে ডিস্টার্ব করিস না। প্লিজ মায়া, তুই বল আমার সাথে এমন করছিস কেন? তারপর মায়া আমার সাথে এমন একটা কাজ করলো যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মায়ার হাত ধরার জন্য মায়া আমাকে কষে একটা থাপ্পড় মারলো। মেরে বলল, তুই আমার হাত ধরছিস কোন অধিকারে, এবং তুই কে? তোকে তো আমি চিনি না। মায়ার এমন কাজে আমি অনেক লজ্জিত হলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। তখন আমি বললাম, আচ্ছা, তবে আমাকে এটা বল, তুই আমাকে এভাবে অবহেলা করছিস কেন? আমার দোষটা কি বল? কেন? তুই তো নেহাকে ভালোবাসিস, তুই গিয়ে নেহার কাছে থাক। এবার আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। মায়া কালকে থেকে আমার সাথে কেন এমন করছে সেটা এখন জানতে পারলাম। তাই বললাম, তুই ভুল ভাবছিস। কালকে আমি নেহাকে চিঠি দিয়েছি, এটা ঠিক, তবে সেটা। চুপ, তুই আমাকে ডাকবি না। আর এই ছেলেকে দেখ, ও হলো আমার বয়ফ্রেন্ড রোহান। এখন তুই এখান থেকে যা, আমার সামনে আর কখনো আসবি না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে তুই আমার কথা শুনলি না, তাই না? যেদিন আসল সত্য জানতে পারবি সেদিন তুই আমাকে পাবি না। সেটা দেখবো। এখন তুই যা এখান থেকে, না হলে কিন্তু থাপ্পড় মারব। শুধু আমার শেষ কথাটা মনে রাখিস। বলে ওখান থেকে চলে এলাম। আজকে মায়ের কাছে যে অপমান হলাম এটা আমি আশা করিনি। ওখান থেকে সোজা প্রিন্সিপালের রুমে গেলাম। সেখানে গিয়ে আমার টিসি নিলাম। তারপর বাইক নিয়ে বাসায় আসতে যাব, তখন শিহাব এবং নেহা আমার রাস্তা আটকে দাঁড়ালো। রাস্তা ছেড়ে দিয়ে আমি বাসায় যাব। তুই কোথাও যাবি না, আমরা মায়াকে সবগুলো বলবো। শিহাব এবং নেহা, তোরা কি আমার একটা কথা রাখবি? অবশ্যই রাখবো। বল তোর কি কথা? তোরা কখনো মায়াকে আসল সত্যটা বলবি না। মায়া যেমন ওর বয়ফ্রেন্ড নিয়ে ভালো আছে, ওকে তেমন থাকতে দে। আমার কথা ওর সামনে কিছু বলবি না। কিন্তু এটা কি করে? ওকে না বললে তুই ওর কাছে সারা জীবন মিথ্যাবাদী হয়ে থাকবি। সেটা থাকতে দে, তবুও ওকে আমার কথা কিছু বলবি না প্লিজ। এবং তোরা ভালো থাকিস। বলে বাইক নিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে আব্বুকে বলে আমরা সবাই ঢাকাতে চলে এলাম। তারপর থেকে
আমি মায়ার সাথে কোনো প্রকার কথা বলি না, এমনি ওর নামটাও আমি শুনতে চাই না। এটা ছিল আমার অতীত, এখন চলুন বর্তমানে আসা যাক। বর্তমান। কথাগুলো বলে জান্নাতের দিকে তাকালাম, দেখলাম জান্নাতের চোখ দিয়ে পানি পড়ছে। আমি ওর চোখের পানি মুছে দিলাম, তখন জান্নাত বলল, আমি জানতাম না যে তোর সাথে এইসব হয়েছে, হলে মায়ার সাথে আমিও কথা বলতাম না। থাক বাদ দে এইসব বিষয়, তুই এসব বিষয় কাউকে বলিস না কেমন? ঠিক আছে, বলবো না, এবং আজকে থেকে মায়ার সাথে আমিও কথা বলবো না। সেটা তোর ইচ্ছে। তারপর জান্নাত রুম থেকে চলে গেল। আমিও ফ্রেশ হয়ে জান্নাতকে নিয়ে একটু ছাদে গেলাম। ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে আছি আমি এবং জান্নাত, দুজনে কথা বলছি। তখনই কেউ একজন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। সাথে সাথে যে আমাকে জড়িয়ে ধরে তাকে ছাড়িয়ে নিলাম। তারপর পেছন ফিরে তাকিয়ে দেখি মায়া দাঁড়িয়ে আছে। এবার রাগ ধরে রাখতে পারলাম না, কষে একটা থাপ্পড় মেরে দিলাম। তুই আমাকে মারলি কেন? আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন কোন সাহসে? কেন তোকে আমি জড়িয়ে ধরবো? আমি ছাড়া অন্য কেউ তোকে জড়িয়ে ধরলে ওকে মেরে ফেলবো। এই চুপ করে থাকেন, এবং আপনার যদি লজ্জা বলতে কিছু থাকে তাহলে কখনো আমার সামনে আসবেন না বলে দিলাম। বলে আমি এবং জান্নাত চলে এলাম। আমার ভালো লাগছে না আজকে, শরীরের উপর দিয়ে অনেক চাপ গিয়েছে, যার ফলে মাথা ব্যথা করছে। তাই হালকা খাবার খেয়ে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো জান্নাতের ডাকে। ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইকটা বাসা থেকে বের করতেই মায়া এসে আমার বাইকের পেছনে এসে বসে পড়ল। মায়ার এই কাজটা আমার একদম পছন্দ হলো না। এ কি, আপনি আমার বাইকে বসলেন কেন? তোর সাথে যাব তাই। আমি আপনাকে নিয়ে যাব না, আপনি বাইক থেকে নামুন, আমার সঙ্গে জান্নাত যাবে। শোন, আমাকে এত বোকা পেও না। আজকে জান্নাত যাবে না এটা আমি জানি। আপনাদের বলতে ভুলে গেছি, আজকে জান্নাত আমার সাথে যাবে না, আজকে বাসায় কি যেন কাজ করবে, তাই বাসায় থাকবে। তাই আমি একা একা ভার্সিটি যাব। কিন্তু মায়া এসে বসলো, এখন ওকে এখান থেকে সরাতে হবে। কি হলো, আপনি এখনো এখানে বসে আছেন কেন? তাড়াতাড়ি করে নামুন। না, আমি নামবো না। আজকে তোর সাথে ভার্সিটি যাব আমি। আমি আপনাকে নিয়ে যাব না। আমাকে নিয়ে যেতেই হবে। আচ্ছা নিয়ে যাব, তার আগে আপনি বাইক থেকে একটু নামুন। ঠিক আছে, নামছি। মায়া নামার সাথে সাথে আমি বাইকটা চালু করে ওখান থেকে চলে এলাম। হ্যাঁ, আমি এটাই ভেবেছিলাম যে মায়াকে বাইক থেকে নামাবো, তারপর আমিও বাইকটা চালু করে চলে আসব। একটু পর আমি ভার্সিটি এসে গেলাম। বাইকটা পার্কিং করে সাকিবদের কাছে গেলাম। সেখানে গিয়ে দেখি সাকিব, পপি, রাহাত বসে থেকে আড্ডা দিচ্ছে। সাকিবের সাথে পপিকে দেখে অবাক হলাম, তাহলে পপিকে পটিয়ে নিয়েছে। আমি হাঁটতে হাঁটতে ওদের সামনে গেলাম। সাকিব, তাহলে তো এখন প্রেম করা শুরু করে দিয়েছিস, আমাদের ট্রিট দিবি কবে? যা তো এখান থেকে, কোনো প্রকার টিট হবে না। আচ্ছা বুঝলাম, এখন তাহলে বল তুই ওকে কিভাবে পটিয়েছিস? দেখ, সেটা অনেক বড় কাহিনী, পরে এক সময় বলবো। তখনই খেয়াল করলাম ভার্সিটির গেট দিয়ে মায়া প্রবেশ করছে। তারপর চারিদিকে তাকাচ্ছে, দেখে মনে হচ্ছে কাউকে খুঁজছে। আমাকে দেখা মাত্রই আমার দিকে আসতে লাগলো। সাকিব, দেখতে পাচ্ছিস মায়া আমাদের দিকে আসছে, এখানে ওর কি কাজ বলতো? জানি না, বোধহয় তোর কাছে আসছে। ঠিক আছে, এদিকে আসুক, দেখি কি করে, তারপর আমি আমার কাজ করব। কি করবি সেটা দেখতেই পাবি তুই। এক কাজ কর, তুই পপিকে নিয়ে এখান থেকে চলে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। সাকিব পপিকে নিয়ে চলে গেল। রাহাত, মায়া এখানে এসে কিছু বললে তুই সব উত্তর দিবি, আমি কিছু বলবো না। ঠিক আছে, তুই চিন্তা করিস না। এতক্ষণে মায়া আমাদের সামনে এসে গেছে, আমার দিকে তাকিয়ে আছে, বোধহয় আমাকে কিছু বলবে, কিন্তু কিছু না বলে আমার পাশে বসলো। তারপর বলল, তুই আমাকে রেখে চলে এলি কেন? বলে আমার হাত জড়িয়ে ধরলো। আমি তাড়াতাড়ি করে হাতটা ছাড়িয়ে নিয়ে দিলাম মায়ার গালে কষে একটা থাপ্পড়। মায়া এবার একদম ভ্যাবাচাকা খেয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখলো অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে। মনে মনে বললাম, আমার প্রতিশোধ নেওয়া তাহলে হয়ে গেল। তুমি আমাকে মারলে কেন? আপনি আমার হাত ধরেছিলেন কেন? তুমি আমার বন্ধু, তাই তোমার হাত ধরেছিলাম। ও আচ্ছা, তাহলে তো আপনি বোধহয় ভুলে গেছেন কয়েক বছর আগে আপনিও আমাকে এভাবে সবার সামনে মেনেছিলেন, শুধু আপনার হাত ধরেছিলাম বলে। তাহলে এখন আমি কেন মারবো না? দেখো, ওটা আমি জানতাম না। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, তাই তোমাকে অন্য মেয়ের সাথে দেখতে পারি না। সেদিনও আমি দেখতে পারিনি। চুপ করে থাকো,
ভালোবাসার কথা তোর মুখে মানায় না, তুই শুধু ছলনা করতে পারিস। প্লিজ, খুব ভালোবাসি। বললাম না এই কথা তোর মুখে মানায় না। রাহাত ক্লাসে চল। তারপর আমি এবং রাহাত ক্লাসে এসে গেলাম। আমার মায়ার প্রতি অনেক রাগ অভিমান আছে, যেটা আমার ভেতর থেকে সহজে যাবে না। রাগের মাথায় আপনি থেকে তুই চলে গেছি ভাবা যায়, তবে আজকে মায়াকে যা অপমান করেছি সেটা একদম ঠিক আছে। ক্লাসে নিজের জায়গায় বসে আছি, তখন মায়া ক্লাসে প্রবেশ করলো। আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওর দিকে খেয়াল করলাম না। সবগুলো ক্লাস করে বাসায় চলে এলাম। বাসায় এসে আম্মুকে ডাকলাম, তারপর বললাম, মায়া যদি আমার কথা বলে তাহলে বলে দিবি আমি নেই। আম্মু অনেকবার জানতে চেয়েছে কি হয়েছে, কিন্তু আমি কিছুই বলিনি। বিকেলবেলা রুমে শুয়েছিলাম, তখন কেউ একজন দরজায় নক করলো। আমি তাকে ভেতরে আসতে বললাম। দেখলাম মায়ার আম্মু এবং মায়া এসেছে। মনে মনে ভাবলাম, মায়া ওর আম্মুকে আবার সব কথা বলে দিয়েছে নাকি। ভিতরে আসবো? হ্যাঁ আসুন, এতে বলার কি আছে। তারা ভেতরে এসে খাটের উপর বসলো এবং আমাকে বলতে লাগলো, তুমি তো জানো মিথিলা কেমন পড়াশোনা করে, তাই না? মিথিলা অঙ্কে একটু পারে না, তাই মায়া বললো তুমি নাকি খুব ভালো অঙ্ক পারো, তাই তুমি যদি ওকে একটু পড়াতে তাহলে ভালো হতো। এতক্ষণে বুঝলাম মায়া এবং মায়ার আম্মু এখানে কেন এসেছে। আমি কি বলবো সেটা ভেবে পাচ্ছি না, কারণ আমি অঙ্ক তেমন পারি না, কিন্তু সেটাও তো বলতে পারবো না, বললে সম্মান থাকবে না। কি হলো, কিছু বলছো না কেন? ঠিক আছে, আমি তাহলে সন্ধ্যায় আসবো। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। বলে ওরা চলে যেতে লাগলো, কিন্তু যাওয়ার সময় মায়া আমাকে চোখ মেরে দিয়ে গেল। এখন আমি ভাবছি ওকে পড়ানো কি ঠিক হবে নাকি হবে না। যদি পড়াই তাহলে মায়াকে আরো কষ্ট দিতে পারবো, এবং মায়াকে যত কষ্ট দিব তত আমার ভালো লাগবে। সন্ধ্যাবেলা মিথিলাকে পড়ানোর জন্য ওদের বাসার কলিং বেল বাজালাম। তখন মায়া এসে দরজা খুলে দিল। আমি অবাক হলাম যে কলিং বেল বাজানোর সাথে সাথে খুলে দিল, তার মানে মায়া এখানেই দাঁড়িয়েছিল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। আমি ভেতরে প্রবেশ করে দেখি মিথিলা ড্রয়িং রুমে বসে আছে। আমি কিছু বলবো তার আগে মায়া বলল, মিথিলা, তুই এখনো বসে আছিস কেন? তাড়াতাড়ি করে তোর রুমে যা, তোকে পড়াতে এসেছে। ঠিক আছে, আমি যাচ্ছি। বলে মিথিলা ওর রুমের দিকে যেতে লাগলো। তুমিও মিথিলার সাথে যাও। মায়ার কথা শুনে আমি মিথিলার সাথে যেতে লাগলাম। মিথিলার রুমে এসে পড়ার টেবিলে বসলাম। মিথিলা এসে আমার পাশে বসলো। তখন বললাম, তাড়াতাড়ি করে তোমার অঙ্ক বইটা বের করো। মিথিলা অঙ্ক বই বের করলো। তারপর আমি বললাম, তুমি কি অঙ্ক কিছু করতে পারো? মোটামুটি পারি। ঠিক আছে, আজকে কয়েকটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, তুমি সেগুলো কালকে আমাকে করে দিবে। মিথিলা কিছু বলল না। আমি মিথিলাকে অঙ্ক বুঝিয়ে দিতে লাগলাম। অঙ্ক বোঝাচ্ছিলাম, তখন মায়া রুমে প্রবেশ করলো। মায়ার দিকে তাকিয়ে দেখলাম হাতে খাবার কি যেন নিয়ে আসছে। মায়া সেগুলো নিয়ে আমার কাছে রেখে দিল এবং বলল, এগুলো তোমার জন্য নিয়ে এলাম, তুমি নাস্তা করে নাও। আমি কিছু বললাম না। এমনভাবে মিথিলাকে অঙ্ক বোঝাতে লাগলাম যেন মায়ার কথা কিছুই শুনিনি। কয়েকটা অঙ্ক বুঝিয়ে দিয়ে মিথিলাকে বললাম, আজকে তাহলে থাক, আমি কালকে এসে তোমার পড়াগুলো নিয়ে যাব। ঠিক আছে, কিন্তু চলে যাচ্ছেন কেন? নাস্তাটা খেয়ে যান। না, আমি এসব খাই না। বলে ওদের বাসা থেকে বের হয়ে বাসায় চলে এলাম। ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 9টা বেজে গেছে। তাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন ভার্সিটি এলাম। এসে সাকিবদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন মায়া আমার সামনে এলো, এসে বলল, সাজ্জাদ, তোমাকে একটা কথা বলার আছে। ঠিক আছে বলুন, কি বলবেন? এখানে না, আমার সাথে একটু ফাঁকা জায়গায় আসো প্লিজ। কেন, এখানে বলে সমস্যা কি? যা বলার এখানেই বলুন। প্লিজ, তুমি আমার সাথে আসো, খুব জরুরি কথা আছে। মায়ার এত অনুরোধ ভালো লাগছিল না, তাই মায়ার সাথে একটা ফাঁকা জায়গায় এলাম। তখন মায়া আমার সামনে এসে বলল, আমার উপর কি এখনো রেগে আছো? আপনার উপর রাগ করে থাকবো কেন? আপনি আমার কে? এখন না হলাম, আগে তো ছিলাম, তাই না? আমাকে কি এসব বলার জন্য ডেকে নিয়ে এসেছেন? না না, আমি তোমার কাছে মাফ চাইবো বলে এখানে নিয়ে আসছি। আমি আমার অতীতের সবাইকে ক্ষমা করে দিয়েছি, তাই এখন ক্ষমা চেয়ে লাভ হবে না। না, আমি জানি তুমি আমাকে ক্ষমা করোনি। প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি জানতাম না যে ওই চিঠিটা শিহাব তোমাকে পাঠিয়েছিল। বলে আমার পা জড়িয়ে ধরলো। আমি মায়াকে আমার পা থেকে ছাড়িয়ে নিলাম।
আসলে মায়ার এমন কষ্ট আমিও দেখতে পাচ্ছি না। হাজার হোক, একটা সময় সম্পর্ক ছিল। আপনি উঠুন, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। না, আমার বিশ্বাস হয় না তুমি আমাকে ক্ষমা করেছো। তুমি যদি আমাকে ক্ষমা করতে তাহলে আপনি করে বলতে না। আপনি করে বলবো না তাহলে কি করে বলবো? তুমি আমাকে তুমি করে বলবে, তাহলে আমি মনে করব তুমি আমাকে ক্ষমা করেছো। ঠিক আছে, বলবো। এখন তাহলে চলো ক্লাসে যাই। ঠিক আছে, চলো। তারপর আমরা ক্লাসের দিকে যেতে লাগলাম। আপনারা ভাবছেন আমি মায়াকে ক্ষমা করে দিয়েছি। আরে না ভাই, এখন ওর প্রতি আমার কোনো রাগ নেই। তবে ওকে এত সহজে আমি ক্ষমা করব না। যখন মায়া আমার কাছে আসতে চাইলো তখন মনে মনে বললাম, যদি ওকে নিজের কাছে রাখি তাহলে আরো কষ্ট দিতে পারবো। এখন মায়া আমার সাথে বেশি থাকে, কিন্তু আমি মায়াকে অবহেলা করি। ক্লাসে এসে বসেছিলাম, তখন মায়া আমার পাশে এসে বসলো। তারপর বলল, আজকে আমার সাথে একটু শপিং এ যাবে। কেন আজকে হঠাৎ শপিং এ কি করবে? শপিং করব তাই। তাহলে আমাকে নিয়ে যাওয়ার মানে কি? তুমি আমাকে পছন্দ করে দিবে, আমি সেটা কিনবো। আমার চয়েস তেমন ভালো না। তুমি যেটা দিবে সেটা দিয়েই আমার চলবে, আমার আর লাগবে না। ঠিক আছে, যাব। তারপর আর কিছু বললাম না। সব ক্লাস করে মায়াকে নিয়ে শপিং মলে গেলাম। প্রথমে মায়া ছেলেদের কর্নারে গেল, গিয়ে আমার মাপে একটা শেরওয়ানি কিনলো। তুমি আমার মাপে কিনছো কেন? আরে কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়ে থাকবো মানে? আমার বাপ নিচ্ছ, আমি বলবো না? আজকে আমার বন্ধুর বিয়ে, তাই ওকে এটা গিফট করব। আর ওর মাপ একদম তোমার সাইজের। এটা শুনে আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম। মায়া কি কালার জন্য একটা শেরওয়ানি কিনলো, কিন্তু সেটা আমাকে দেখতে দিল না। তারপর মায়া কয়েকটা শাড়ি কিনে নিয়ে বাসায় এলো। বাসায় এসে মায়া ওদের বাসায় গেল, আমি আমার বাসায় গেলাম। দরজা খুলে দেখি সবাই ড্রয়িং রুমে বসে আছে। আমাকে দেখে আব্বু বলতে লাগলো, আজকে আসতে এত দেরি হলো কেন? এক জায়গায় গিয়েছিলাম। কেন? যেখানে গেছিস ভালো কথা, কিন্তু সন্ধ্যাবেলা বাসা থেকে বের হবি না। কেন বাসা থেকে বের হব না? কেন? না, আজকে বাসা থেকে বের হবি না, তোকে দিয়ে আজকে একটা কাজ আছে। কি কাজ সেটা বলো। সেটা তুই সন্ধ্যাবেলা দেখে নিস। এখন আমি না বললাম? আমি আর কিছু না বলে নিজের রুমে চলে এলাম। জানি না সন্ধ্যাবেলা কি হবে, যা হবে সেটা সন্ধ্যাবেলা দেখে নিব। এখন এত ভেবে লাভ নেই। দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যায় জান্নাতের ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার বাসাটা চেনা যাচ্ছে না। এটা কার বাসায় আছি আমি? বাড়ি এভাবে সাজানো হচ্ছে কেন, এটা জানার জন্য আম্মুকে বললাম, আম্মু এভাবে বাসা সাজাচ্ছ কেন? তারপর আম্মু যা বলল তা শুনে আমি শক খেলাম, কারণ আম্মু বলল, আজকে আমরা তোর বিয়ে দিব। কি? তুমি আমার বিয়ে দিবে? কার সাথে? যার সাথে দিব সেটা বিয়ের পর দেখতে পাবি। না, তুমি আমাকে এখন বলো, আমাকে কার সাথে বিয়ে দিবে? বললাম না, পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি আব্বুর কাছ থেকে শুনে নিচ্ছি। কিন্তু আব্বু কোথায়? তোর আব্বু বাইরে গেছে কি যেন কাজ করতে। তুমি যদি আমাকে না বলো মেয়েকে, তাহলে আমি বিয়ে করব না। এসব হুমকি দিয়ে লাভ নেই, তোর বিয়ে আজকেই হবে। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আয়। তখনই আমার সামনে সাকিব এবং শাওন এলো। এসে আমাকে বলল, আজকে যে তোর বিয়ে, এটা আমাদের বললি না কেন? আরে আমি নিজেই জানতাম না যে আজকে আমার বিয়ে হবে। কেন, তুই সকালে জানতি না যে তোর বিয়ে হবে? না, একটু আগে জানলাম। ও আচ্ছা, যা হচ্ছে ভালোই হচ্ছে। তুই চল রুমে, তোকে রেডি করে নিয়ে আসি। রাত তো রেডি হওয়া, আমি এটা ভাবছি বিয়েটা কার সাথে। সেটা রাতের বেলা দেখে নিস তোর বিয়ে কার সাথে। কিন্তু তোদের খবর দিল কে? আমাদের আন্টি ফোন করে আসতে বলেছে। এখন কথা বাদ দিয়ে রুমে চল। বলে সাকিব আমাকে রুমে নিয়ে এসে ফ্রেশ হতে বলল। আমি ফ্রেশ হয়ে নিয়ে বাইরে এসে দেখি খাটের উপর সুন্দর একটা শেরওয়ানি রাখা আছে। তাকিয়ে দেখছিস কি? তাড়াতাড়ি করে শেরওয়ানি পরে নে। আমি শেরওয়ানি পরে নিলাম। এখন নিচে চল, কাজী সাহেব এসে গেছে। কাজীর এখনই আসা লাগবে? কথা বাদ দিয়ে নিচে চল তো। তারপর সাকিব আমাকে নিয়ে নিচে এলো। নিচে এসে দেখি কাজী বসে আছে। সাকিব আমাকে নিয়ে সোফায় বসিয়ে দিল।
তারপর কাজী ওর কাজ করতে লাগলো। একটু পর কাজী আমার মতামত নিয়ে চলে গেল। তখন আমি সাকিবকে বললাম, আচ্ছা মেয়েটাকে আমাকে তো এখনো বললি না। আরে এত চিন্তা করিস কেন? রাতে দেখে নিস। তাহলে থাক, আমি রুমে যাই বলে রুমের দিকে যাব, তখন সাকিব আমার হাত ধরে নিয়ে বসিয়ে দিল। এখন রুমে যেতে পারবি না, তোর রুমে কাজ চলছে। কি কাজ চলছে আমার রুমে যে আমি রুমে যেতে পারবো না? পরে দেখে নিস, এখন বসে থাক। আমি আর কি করব, বসে থাকতে লাগলাম। এখন রাত 11টা বাজে। কেন যেন আমার মায়ের কথা বারবার মনে পড়ছে, কিন্তু ওকে কোথাও দেখতে পাচ্ছি না। মায়ের কথা ভাবতে ভাবতে রুমের দিকে যেতে লাগলাম। দরজা খুলে ভেতরে যাব, তখন জান্নাত আমার হাত ধরে বলল, ভেতরে যাওয়ার আগে আমার কিছু পাওনা আছে, সেগুলো দিয়ে যা। তোর আবার কিসের পাওনা? কেন? আমরা যে তোর ঘর সাজালাম তার কিছু পাওনা আছে, সেইগুলো দিয়ে যা। আমি পারবো না, আমার কাছে এখন টাকা নেই। সেটা বললে হবে না। বলে জান্নাত আমার পকেট থেকে মানিব্যাগ বের করে নিয়ে পালালো। ওকে ধরতে গিয়ে ধরলাম না, কারণ আমার মানিব্যাগে কোনো টাকা নেই। জান্নাতের পিছু না নিয়ে রুমের ভেতর প্রবেশ করলাম। দেখি খাটের উপর একজন ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে ভেতরে আসতে দেখে নিচে নামলো, তারপর আমাকে সালাম করলো। তখন আমি বললাম, আপনি গিয়ে খাটের উপর বসে থাকুন, আমি আসছি বলে বারান্দায় চলে এলাম। আমার কেন যেন ভালো লাগছে না, মাথার ভেতর একটা বিষয় ঘুরপাক খাচ্ছে যে মায়া কোথায় গেল। মায়াকে তো দেখতে পেলাম না। তবে জানি না আমি যে বিয়ে করেছি এবং সেটা ওকে বলিনি, তাহলে মায়া আমার সাথে কি করবে এইসব ভাবছি। তখন কারো আসার আওয়াজ পেলাম। আমি বুঝতে পেরে গেলাম কে এসেছে, তাই আমি বললাম, দেখুন আপনাকে আমার মেনে নেওয়া সম্ভব না, কারণ আমি অন্যজনকে ভালোবাসি। যদি অন্য একজনকে ভালোবাসেন তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আমি এই বিয়েটা করতে চাইনি, বাসা থেকে হুট করে বিয়েটা করিয়ে দিয়েছে, এতে আমি কি করব? তো আপনি কাকে ভালোবাসেন এটা তো বললেন না। আপনি তাকে চিনবেন না, আমি আমার বেস্ট ফ্রেন্ড মায়াকে ভালোবাসি। তাহলে তাকে বলেননি কেন? আমাদের বন্ধুত্ব হারানোর ভয়ে, কিন্তু বন্ধুত্ব হারিয়ে ফেললাম। আবার যখন ওকে পেলাম তখন ওর উপর রাগ অভিমান থাকার কারণে আর বলা হয়ে ওঠেনি। তাহলে এখন কি করবেন? কি আর করব, এভাবে বসে থাকবো? তাহলে আমাদের বাসর রাতের কি হবে? সেটা বাদ দেন, সেটা করার ইচ্ছা আমার নেই। আচ্ছা, আমার জায়গায় যদি মায়া হতো তাহলে কি করতেন? কি আর করতাম, ওর সাথে গল্প করতাম। ও আচ্ছা, আপনি কি আমার ঘুমটা তুলবেন? আমাকে দেখবেন না? না, আমি তুলব না। ঠিক আছে, আমি তুলছি বলে মেয়েটি ঘুমটা উঠালো। এতক্ষণ আমি আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলছিলাম। মেয়েটি ঘুমটা তুলে আমাকে বলল, কিরে, আমাকে নিয়ে নাকি গল্প করবি? তাহলে দাঁড়িয়ে আছিস কেন? কণ্ঠটা আমার কেমন যেন চেনা চেনা লাগছে, তাই মেয়েটার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটার কেউ না, মায়া। কিন্তু মায়া এখানে কি করে? ওর মায়া তো বিয়ের শাড়ি পরে আছে, তাহলে কি মায়ের সাথে আমার বিয়ে হয়েছে? কি এত ভাবছো? আমি ভাবছি আমার বিয়ে কার সাথে হয়েছে। আরে বোকা, তোমার বিয়ে আমার সাথে হয়েছে, আমি তোমার বিয়ে করা বউ। কিন্তু তার আগে বলো, তুমি যে আমাকে ভালোবাসতে এটা আমাকে বলনি কেন? বলা হয়নি তাই, কিন্তু তার আগে বলো তুমি আমাকে তুমি করে বলছো কেন? আরে এখন তো তুমি আমার স্বামী। কিন্তু আমাদের বিয়ে এইভাবে দেওয়ার মানে কি? আসলে আমি তোমাকে আর হারাতে চাইনি, তাই তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি। কিন্তু আমি তো এই বিয়ে মানবো না, এবং তোমাকেও আমার স্ত্রী হিসেবে মানবো না। কেন? আমি কি করেছি আবার? যে মেয়ে আমাকে বিশ্বাস করতে পারে না সেই মেয়ে আমার সাথে কেমন করে থাকবে? তুমি কি সেই কলেজ লাইফের কথা বলছো? হ্যাঁ, আমি তখনকার কথা বলছি। দেখো, আমি জানতাম না যে ওই চিঠিটা শিহাবের ছিল, এবং তখন আমি তোমাকে অনেক ভালোবাসতাম, তাই এটা আমার সহ্য হয়নি। তোমাকে মারার পর ভেবেছিলাম তোমার কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু তোমাকে আর পাইনি। তার পরের দিন শিহাব এবং নেহা এসে আমাকে সব খুলে বলে। তারপর থেকে তোমার জন্য আমি কান্না করতাম এবং তোমাকে খুঁজতাম সব জায়গায়, কিন্তু পাইনি। তাহলে এখন আমার ঠিকানা কিভাবে পেলে? আব্বু চাকরির জন্য আমরা ঢাকায় এখানে আসি, তারপর আমি তোমাকে দেখতে পাই। বুঝলাম। বিশ্বাস করো, আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি।
তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তোমাকে ভালোবাসতাম, কিন্তু যখন তুমি বললে তোমার বয়ফ্রেন্ড আছে, তখন আমি তোমাকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছি। এটা আমার মামাতো ভাই ছিল, তোমাকে ঠিক করার জন্য সেদিন নাটক করেছিলাম। তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। তোমার কষ্ট দেখে আমারও অনেক কষ্ট হয়েছিল। বলে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তারপর ভাবলাম মানুষ মাত্রই ভুল করে থাকে, তাকে একবার ক্ষমা করে দেওয়া উচিত। মায়া তো আমাকে ভালোবাসে, এটা ওর ব্যবহার দেখে বুঝে গিয়েছিলাম। তাই এখন আর ওকে কষ্ট দিব না, এমনিতেই ওকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। বলে মায়াকে আমার পা থেকে টেনে তুললাম। মেয়েটা কেঁদে কেটে নিজের মুখের 12টা বাজিয়ে ফেলেছে। আমি ওর চোখের জল মুছে বললাম, তোমাকে ক্ষমা করতে পারি একটা শর্তে। বলো, তোমার কি শর্ত? আমি তোমার সব শর্তেই রাজি। তার আগে বলো, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না? এই জীবন থাকতে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তাহলে আমার শর্ত হলো, আমার তোমার মতো একটা মেয়ে বাবু লাগবে। কথাটা শুনে মায়া আমার বুকে মুখ লুকিয়ে ফেললো। তারপর বলল, আমি কি তোমাকে না করেছি? ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। বলে মায়াকে কোলে তুলে বিছানায় ফেলে দিলাম। রাগ অভিমান ভেঙে তারপর দুজন দুজনকে আদর করতে লাগলাম। ভালোবাসা পূর্ণতা পেল। এইভাবে চলতে থাকলো আমাদের সুখের জীবন।